আজকের গল্প দুমুঠো বিকেল, পর্ব ৫৩। রাইটার আপনার লারা। রিমঝিম বিছানা থেকে নেমে পা টিপে টিপে রুমে থেকে বের হলো। তার বরকে কেমন লাগছে তা দেখার জন্য পর্দাটা সরিয়ে উকি দিল সে। সোফার উপর স্পর্শের বাবা বসে পান খাচ্ছেন, পাশে রোকসানা বেগম চোখ বড় করে ওনাকে কী সব বলছেন। সবার কোনায় বরের পোশাকে সেই বুড়ো লোকটাকে বসে থাকতে দেখে রিমের চোখ কপালে উঠে গেছে। দৌড়ের সামনে গিয়ে দাঁড়িয়ে সে বলল, স্পর্শ কোথায়? তামিম রোস্ট একটা খাচ্ছে হেঁটে হেঁটে। রিমকে দেখে এগিয়ে এসে বলল, এই যে এই দাদুটাই তো বর। কথাটা শুনে রিম মাথা ঘুরিয়ে পড়ে গেল নিচে। যখন সে চোখ খুলল তখন দেখলো সে তার রুমে শুয়ে আছে। পুরো রুম ফাঁকা। ওপাশের রুম থেকে গোলাগুলি শোনা যায়। কি হলো? এরকম চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে কেন? রিম দরজার কাছে এসে দাঁড়াতেই শুনতে পেল স্পর্শ আর রিহাবের ঝগড়াঝাটির আওয়াজ। সেই লেভেলের ঝগড়া হচ্ছে। রিমের মনে পড়লো তার বরের বেশি সেই বুড়ো লোকটি ছিল। আর তামিম বলল, ওটাই নাকি বর? তাহলে আমি যেই সই করলাম ওখানে তো স্পর্শর নাম ছিল। সে যাই হোক, এই ঝগড়া আমাকেই থামাতে হবে। রিম ৭-৫ আর না ভেবে রুম থেকে বের হতে মুখোমুখি হলো রিহাবের। রিহাব এই শীতের মাঝেও ঘামছে। সামনে স্পর্শ দাঁড়িয়ে আছে, ওর চোখ মুখ লাল হয়ে আছে। রিম, তুই এই ছেলেটাকে বিয়ে করেছিস? রিম চুপ করে থেকে একটা নিঃশ্বাস ফেলে বলল, হুম। কেন রিম? এই ছেলেটা আমার গায়ে হাত তুলেছিল, ভুলে গিয়েছিলি? না, ভুলিনি ভাইয়া, তুমি ওনাকে মাফ করে দাও। কখনো না, আমাকে আর ভাইয়া ডাকবি না, চলে যা যেখানে যাওয়ার। ভাইয়া শোনো আমার কথা। রিহাব আরেকদিকে ফিরে চলে গেল। সবাই মূর্তির মতন জায়গাটায় দাঁড়িয়ে আছে। স্পর্শ রিমকে ইশারা করলো কান্না থামাতে। তারপর সে রিহাবের পিছু পিছু গেল। রিহাব নিজের রুমের পড়ার টেবিলটার কাছে বসে আছে। যে ছেলেকে সে পছন্দ করে না সেই কিনা আমার বোনকে কেড়ে নিল। যা থেকে পালাচ্ছিলাম তা আমার নাকের ডগায় হয়ে গেল। আমি টেরই পেলাম না। স্পর্শ নিজ থেকে না বললে হয়তো আজ টেরই পেতাম না আর। রিহাব রিহাব মুখ তুলে দরজার কাছে স্পর্শকে দেখে অগ্নিদৃষ্টিতে এক নজর চেয়ে মুখটা আরেকদিকে ফিরিয়ে নিল। তুমি তো তোমার বোনকে অনেক ভালোবাসো, তাই না? তোমার বোন যদি আমার কাছে সুখী হয় তখন তোমার আপত্তি আসছে কেন? যে ছেলে আমার গায়ে হাত তুলতে পারে সে আমার বোনের গায়েও। তুমি আর রিমঝিম ছেম না। সম্পর্কে তুমি আমার ভাই আর রিম আমার স্ত্রী। ওর গায়ে হাত কেন তুলব আমি, যাকে এতটা বছর ধরে পাগলের মতো ভালোবেসে শেষে বিয়ে করেছি? তার গায়ে আঁচও তো আমি আসতে দেব না কোনোদিনও। একটিবার ভেবেছো আমার মা, যিনি রিমকে একটুও পছন্দ করেন না, সেই তিনি আজ ডালা সমেত রিমকে নিয়ে যেতে এসেছেন? মা মেনে নিতে পারলে তুমি কেন পারছো না রিহাব? আমি মাপ চেয়েছি তোমার কাছে, পারলে মাপ করে দিও, না হলে যাচ্ছি আমি রিমকে নিয়ে। স্পর্শ চলে গেল। রিমঝিম নিজের রুমে এসে টেনশন করে যাচ্ছে অনবরত। এদিকে রোকসানা বেগম ঢুকলেন ওর রুমে। পরনে হালকা মিষ্টি কালার একটা শাড়ির সাথে হিজাব। তিনি চুপচাপ রিমের কাছে এসে বললেন, চলো, তোমার যাওয়ার সময় হয়েছে। রিম মুখ তুলে একবার তাকালো ওনার দিকে, তারপর বিছানা থেকে নেমে চলল ওনার সাথে। মা বাবা ওকে ধরে কাঁদলেন। ওরকম কান্না কারোরই আসেনি, কারণ মেয়ে পাশের বাসায় যাচ্ছে। রিমের চোখ স্পর্শ করছে বারবার। কোথাও নেই। রোকসানা বেগম, আঁখি আর আসাদুজ্জামান মিলে রিমকে নিয়ে তাদের বাসায় ঢুকলেন। দরজা থেকে স্পর্শ রুম পর্যন্ত গাঁদা ফুল আর গোলাপের পাপড়ির পথ বানানো। রিম ফুলে পা দিয়ে হাঁটতে হাঁটতে আঁকিকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, রিহাব ভাইয়া কী করছে? আঁকি জানালো চুপচাপ টেবিলের কাছে বসা অবস্থায় দেখেছে ওকে। রিম মন খারাপ করে স্পর্শের রুমে ঢুকলো। এবার রুমটা বেলি আর গোলাপ ফুল দিয়ে সাজানো। রিমঝিম বিছানায় বসতে আঁকির চোখ মেরে দিয়ে চলে গেল। আত্মীয়স্বজন কম এসেছিল আর রিমের বাড়ির মেহমান বেশি ছিল। কিছু স্পর্শদের বাসারও ছিল, রিহাব টের পায়নি। রিম বিছানায় হাত রেখে গোলাপের পাপড়িগুলো শুয়ে দেখছে। দরজা খোলার আওয়াজ পেয়ে সে মুচকি হেসে নিচের দিকে তাকিয়ে রইল। স্পর্শ দরজা খুলে ভিতরে ঢুকিয়ে দরজা লাগালো। তারপর রিমের কাছে এসে দাঁড়ালো সে। রিম মাথা উঁচু করে যখনই তাকালো দেখলো সেই বুড়ো লোকটাকে। ভয় পেয়ে ছিটকে দূরে চলে গেল। তারপর চোখ বড় করে বলল, ইস, কোথায়? আপনি এখানে কেন? কন্যা, আজ তোমার আর আমারই তো বিয়ে হয়েছিল।
তখন তামিমের কথা শুনে অজ্ঞান হয়েছিলে কেন? রিম চোখ বড় করে বিরাট বিরাট শ্বাস নিচ্ছে। তার নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। স্পর্শের জায়গায় এই লোকটা আসলো কোন সাহসে? স্পর্শ এগিয়ে যেতে রিম দৌড়ে রুমের কোনায় চলে গিয়ে বলল, খবরদার কাছে আসবেন না। রিম এবার কোনো উপায় না পেয়ে স্পর্শর নাম ধরে এক চিৎকার দিতে যাবে, তার আগে স্পর্শর মুখ চেপে ধরে নর্মাল ভয়েসে বলল, আমি। রিম বোকার মতন চেয়ে থাকলো। এবার স্পর্শ রিমের মুখ থেকে হাত ছড়িয়ে গালের দাড়িগুলো খুলে ফেলে দিল। রিম দাঁত কেলিয়ে বলল, তাহলে সে বুড়োটাই আপনি? জি। চিনতে পারলেন না? আফসোস। রিম ধুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল, আমাকে এতদিন জ্বালালেন, অসভ্য লোক তো আপনি। আজ থেকে বেসামাল সভ্য হয়ে যাব। বেসামাল সভ্য কী জিনিস দেখবে? দেখি। স্পর্শ রিমকে কোলে তুলে নিয়ে বারান্দায় চলে আসলো। সেখানে থাকা গার্ডেন চেয়ারে বসলো সে। কোলে রিম। রিম মুচকে এসে স্পর্শের মুখের দিকে চেয়ে আছে। স্পর্শ হাসলো, তারপর বলল, এরকম বারান্দায় মদ খেয়ে বাড়াবাড়ি করার ফলেই তোমাকে বিয়ে করতে হয়েছিল সেদিন। প্রতিবেশী সেই আন্টির ছেলে অনেক উপকারে আসলো আমার। সেই তো ভাগ্য বদলে দিল, পুরোটাই বদলে দিল। তা খুকি আজ থেকে কিন্তু আপনি আর খুকি হবেন না, বাড়ির বউ হয়ে গেলেন। ক বছর বাদে ডজনখানেক বাচ্চার মাও হয়ে যাবেন। ভালোবাসাটা কি কমবে? বাড়বে। 3টে বছর ধরে তোমাকে দূর থেকে ভালোবাসতে বাসতে আজ বিয়েই করে নিয়েছি, তাও অফিসিয়ালি। ভাইয়া মেনেছে? না, তবে মানবে। সেও কিন্তু আমার বোনকে বিয়ে করতে আসবে কিছুদিন পর। রিম স্পর্শের বুকে মাথাটা এলিয়ে দিয়ে বলল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম আপনার জায়গায় বুড়ো লোককে দেখে। তুমি তো সে সময় সেন্সলেস হয়ে গিয়ে আরও ধামাকা করলে। তোমাকে আমি তোমার রুমে তুলে এনে শুয়ে দিয়েছিলাম। সবাই তামিমকে দোষ দিচ্ছিল তখন। হা হা হা। সবসময় সত্য বলা ওর স্বভাব। সেই কারণে আমার বউটা অজ্ঞান হয়ে গেল, তাও বিয়ের দিন। ওসব বাদ, এখন শুধু ভালোবাসা হবে। রিম স্পর্শের কোল থেকে উঠে দাঁড়িয়ে মাথা থেকে নেটের ঘোমটা খুলে দড়িতে টাঙিয়ে দেয় কোমরে হাত দিয়ে বলল, কেমন লাগলো বললেন না? আপনার মনের মতো সেজেছে কিন্তু। আমার রিমকে ঠিক আমার রিমের মতনই লাগছে। বিয়েতে অনেক মেয়েদের চেনাই যায় না, তবে আমি আমার রিমকে চিনতে পারছি। রিম মূর্তির মতন হয়ে স্পর্শের দিকে তাকিয়ে থাকলো। গত বছর এই দিনে এই সময় সে স্পর্শ থেকে পালিয়ে রুমে বসে পড়েছিল। জানালার পর্দা টানানো, রাত 12টায় চা খেতে আসবে সেই স্পর্শ সে সময় চেয়ার নিয়ে জানালার পর্দার ফাঁক দিয়ে রিমের পা দেখছে। রিম বিছানায় পা মেলে হাত বই নিয়ে পড়ছে আর মাঝে মাঝে পা দুলাচ্ছে। তখন দুজনেই দুই আলাদা পৃথিবীর, আর আজ তারা এক হয়ে গেল। এখন তাদের একটাই পৃথিবী। রিমের সেই কথা মনে আসতে খুব খুব ভালো লাগলো। মাথার খোপার পিন খুলতে খুলতে সে রুমের দিকে চলে গেছে। ভালো লাগাটা ভাবতে ভাবতে স্পর্শ শেয়ারওয়ানি ঠিক করে দড়ি থেকে রিমের ঘোমটা হাতে নিতেই ওপাশে রিমের বারান্দায় রিহাবকে দেখে থেমে গেল। রিহাব চোখের পানি মুছে শক্ত করলো নিজেকে, তারপর বলল, আমার বোনটাকে এমন হাসি খুশি রেখো। খুশি হলাম এটা জেনে যে ও তোমাকে পেয়ে খুশি। দোয়া করবা রিহাব, অ্যান্ড থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। স্পর্শ রুমে সে রিমের কোমরটা আলতো করে ধরে ওর কানের কাছে কপালটা রেখে বলল, তোমার ভাইয়া মেনে নিয়েছে আমাদের। রিম চমকে হাত থেকে চুড়িগুলো খোলা বাদ দিয়ে স্পর্শের দিকে ফিরে তাকালো, তারপর মুখে হাত দিয়ে ফেললো। তার বিশ্বাস হচ্ছে না ভাইয়া এত সহজে মানতে পারে। খুশিতে রিমের চোখে পানি এসে গেছে স্পর্শের মুখে এই কথাটা শুনে। স্পর্শ রিমের চোখ দুটো মুছে দিয়ে বলল, 100টা চরের শোধ তুললাম না আজও, আফসোস। রিম ড্রেসিং টেবিলের সাথে হেলান দিয়ে বলল, অল ইয়োর্স। স্পর্শ আয়নার উপর হাত রেখে মুখটা এগিয়ে এনে ফিসফিস করে বলল, মাথার ওই তার কাটাগুলো খুলে নাগে, তা না হলে সকালে উঠে আমার মুখের ভেতর পাবো ওগুলো। আপনার চুলের যা ঘ্রাণ, আমার তো মনে চাচ্ছে ওই পিন সমেত গিলে ফেলে। রিম ঘুরে দাঁড়িয়ে হাসতে হাসতে পিন খুলছে, আয়নার দিকে চেয়ে। রোকসানা বেগম সোফায় বসে স্পর্শের রুমের দিকে তাকিয়ে আছেন। আসাদুজ্জামান এক কাপ চা নিয়ে ওনার পাশে বসলেন, তারপর বললেন, কি গো, তোমার তো ছেলে বউ এসে গেল। কাল থেকে তোমাকে চা করে খাওয়াবে, নুডলস পাকোড়া করে খাওয়াবে। দেখবো তো কেমনে কি করে, সেই ভাবনাই ভাবছি। আখি রান্নাঘর থেকে বলল, বাবা, ভাইয়াদের
চা পাঠাবো? রাত 9টা বাজে। পাঠা, চায়ের সাথে বসি কিটও দিস। দরদ। তোমাকে যেদিন আমি বিয়ে করে এই বাসায় নিয়ে এসেছিলাম, আমার মাও কিন্তু চা পাঠিয়েছিল, সাথে ফিরনি দিয়েছিল, নিজের হাতে বানানো। আর তুমি কিছুতেই বানালে না রিমের জন্য। নতুন বউয়ের জন্য আমি বানাবো ফিরনি? আকি চা পাতা দিয়েছিস ওদের জন্য, যে চা বসিয়েছিস? না বাবা, মাত্র পানি মাপছি। থাক, অমন করে রেখে দে, তোর মা এসে চা বানাবে। কি আমি? রিম? বলুন। পিন পড়ে ছাড়াবে, যাও আমাদের জন্য চা বানিয়ে আনো তো। এ সময় চা খাবেন? এখন তুমি চা না বানালে বাসায় কুরুক্ষেত্র লাগবে। রিম মাথা নাড়িয়ে দরজা খুলতে দেখলো স্পর্শ মা বাবা দুজনেই চা বানানো নিয়ে ঝগড়া করছেন। রিম একটু এগিয়ে এসে বলল, আমি বানাচ্ছি। এটা বলে সে রান্নাঘরে চলে গেল। রুকসানা বেগম ভূত দেখার মতন মুখ করে রেখেছেন। আসাদুজ্জামানও কিছুটা চমকালেন। স্পর্শ দরজা দিয়ে মাথা বের করে বলল, আমি বলেছি, তা না হলে তোমরা দুজন আজ বাসা উল্টে ফেলে দিতে। রুকসানা বেগম দাঁত কিলিয়ে বললেন, আমার সোনার টুকরো ছেলে মা, দেখেছো বিয়ের দিন বউ নিজে চা বানাচ্ছে, সারাটা জীবন তোমাকে দেখে রাখবে সে। রুকসানা বেগম হিজাব ঠিক করে একটা ভাব নিলেন। মনে মনে তিনিও জানেন রিম মনের দিক দিয়ে খুব